স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আজ 27শে জুন 2025 আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট মর্নিং নিউজ। আজকের এই শোতে আমরা আপনাদের যা দেখাবো হতে পারে গাজা সংক্রান্ত এক চুক্তি যা আব্রাহাম অ্যাকর্ডসের বিনিময়ে যুদ্ধ বন্ধ করতে পারে। এদিকে মসজিদ আল আকসা প্রাঙ্গণে এমন কিছু ঘটেছে যা আগে কখনো ঘটেনি। একজন ইসরায়েলি মন্ত্রী সেখানে গান বাজনার আইনি অনুমতি দিয়েছেন। এদিকে 3 মাস পর গাজায় পৌঁছেছে প্রথম মেডিকেল সহায়তা। অন্যদিকে ইসরায়েল দুদিনের জন্য খাদ্য সামগ্রী সরবরাহ বন্ধ রেখেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে গাজায় সাহায্য পৌঁছেছে। অন্যদিকে সৌদি আরবও দিয়েছে $30 মিলিয়ন সহায়তা। এদিকে সবথেকে বড় খবর, আয়াতুল্লাহ আলী খামিনির হত্যার পুরো পরিকল্পনা করা হয়েছিল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন কিভাবে সুযোগ হাতছাড়া হয়েছে। এদিকে ইরান সাহস করে স্বীকার করেছে যে তাদের অনেক ক্ষতি হয়েছে এই হামলায়, আর ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতি গোপন রাখছে, কিন্তু মিডিয়া তা ফাঁস করে দিচ্ছে। এদিকে তুরস্কে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সিরিয়ায় বাড়ছে সন্ত্রাস, এই নিয়ে উত্তেজনা বাড়ছে। পাশাপাশি লেবাননে ইসরায়েলের ক্রমাগত হামলার ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দর্শক, সবার আগে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এটা মনে হচ্ছে যে আব্রাহাম অ্যাকর্ডসের বিনিময়ে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার প্রস্তুতি চলছে। আমি যা বলছি দয়া করে তা খেয়াল রাখুন। এটা হতে পারে, আবারও নাও হতে পারে, কিন্তু যদি হয় তাহলে আমি আপনাদের এই প্রথম খবরটা দিচ্ছি। আমি যত খবর পড়েছি তাতে আমার মনে হচ্ছে ইসরায়েলি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় ফায়ারিং বন্ধ করার পরিকল্পনা করছেন। তবে এর জন্য একটি শর্ত আছে। শর্তটি হলো সৌদি আরব, ইন্দোনেশিয়া এবং সিরিয়া যেন প্রকাশ্যে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়, অর্থাৎ তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং সম্পর্ক স্বাভাবিক করে। আমেরিকা এসব মুসলিম দেশের জনগণকে বলবে আমরা গাজায় বোমা মারা বন্ধ করেছি, আর তার বদলে তোমাদের নেতারা ইসরায়েলকে মেনে নিয়েছে। এখন তোমরা সেই সিদ্ধান্তে গর্ব করবে কিনা সেটা তোমাদের ইচ্ছা। তবে বাস্তবতা হলো সৌদি আরব এবং আরও কিছু মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক অনেক আগেই ঘনিষ্ঠ করা শুরু করেছিল, 7ই অক্টোবরের অনেক আগেই। কিন্তু তারপরই এলো 7ই অক্টোবরের হামলার ঘটনা। এই ঘটনার পর পুরো মুসলিম বিশ্বে ফিলিস্তিনের পক্ষে একটা আবেগ তৈরি হয়ে যায়, যার ফলে ওই দেশগুলো আর এগোতে পারেনি এবং আব্রাহাম অ্যাকর্ডসে সই করতে পারেনি। এখন যদি গাজায় বোমাবর্ষণ বন্ধ হয় তাহলে একে একটা রাজনৈতিক সাফল্য হিসাবে উপস্থাপন করা হবে। এই বোমাবর্ষণ থামানো হলে আমেরিকা এবং আরব দেশগুলো এটিকে জনগণের সামনে এভাবে তুলে ধরবে যেন তারা গাজাকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে ইসরায়েলের সঙ্গে এই চুক্তি করেছে বা করতে হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, যুদ্ধ যদি সত্যিই বন্ধ হয় তাহলে গাজার ভবিষ্যৎ কী হবে? গাজায় কারা শাসন করবে? এই প্রশ্নগুলোর এখনও কোনো নিশ্চিত উত্তর নেই। এখনও এগুলো কেবল আলোচনার পর্যায়ে আছে। কিন্তু যখন গাজায় যুদ্ধবিরতির আলোচনা এবং আব্রাহাম অ্যাকর্ডস ফের আলোচনায় উঠে এসেছে এবং তা 26শে জুনের পত্রিকাগুলোর প্রধান শিরোনাম ছিল, তখন এসব খবর উপেক্ষা করা যায় না। সৌদি আরব হোক বা অন্য কোনো দেশ, খবর তো খবরই, তাই না? যদি এটা গাজা নিয়ে কোনো চুক্তির ইঙ্গিত হয় তাহলে আমি জানতে চাই, এই চুক্তি কি শুধুমাত্র যুদ্ধবিরতি নিয়ে নাকি পুরো গাজা নিয়েই কোনো চুক্তি হতে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর এখন দরকার। এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি পরবর্তী খবরে। দর্শক, আল আকসা মসজিদে এখন ইহুদিদের স্লোগান দেওয়া এবং নাচ গানের সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। শুক্রবার জুম্মার দিনে আমি আপনাদের একটা দুঃসংবাদ জানাচ্ছি। ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী ইতেমার বেন গবির আল আকসা মসজিদের যে চত্বর সেখানে ইহুদি বসবাসকারীদের নাচ গানের অনুমতি দিয়েছেন। ইসরায়েলের চ্যানেল 7-এর রিপোর্ট অনুযায়ী বহু বছর পর এই প্রথমবার ইহুদিদের এই পবিত্র স্থানে প্রকাশ্যে স্লোগান দেওয়া এবং নাচার অনুমতি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, এখানে আল আকসা মসজিদ এবং আল আকসা মসজিদ চত্বর এ দুটো এক নয়। পুরো চত্বরের একটি কোণে মূল মসজিদটি অবস্থিত।
এখন এই নেতা বেন গভির তিনি ইসরায়েলের পুলিশের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল সিকিউরিটি মন্ত্রী, কিন্তু তিনি আইন এবং জাতিসংঘের চ্যার্টারকে অগ্রাহ্য করে এই চত্বরকে নিজের সম্পত্তি মনে করে সেখানে এই অশোভন কর্মকাণ্ডের অনুমতি দিচ্ছেন। আর এর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়া ছাড়া কিছুই হবে না। এই চত্বরের মধ্যে রয়েছে ডোম অব দ্য রক, আল বুরাক ওয়াল এবং আরও অনেক ঐতিহাসিক স্থাপনা। 3 সপ্তাহ আগে বেন গভির তার দপ্তরে একটি ইহুদি দলের সঙ্গে বৈঠক করেছিলেন, যারা আল আকসায় ইহুদি উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্যে কাজ করছে। ওই বৈঠকে তিনি বলেছিলেন তার নীতিই হলো পুরো চত্বরে নাচ গান করার অনুমতি দেওয়া। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে কোনো সরাসরি ঘোষণা বা স্বীকৃতি দেওয়া হয়নি, কারণ এই কাজটি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী অপরাধ। জাতিসংঘের চার্টার অনুযায়ী এটাকে একটি অপরাধ হিসাবে ধরা হয়। আজ এই খবরের বিরুদ্ধে গোটা বিশ্বের মুসলিম বিশ্ব থেকে নানা রকম নিন্দা আসবে, আর সেই খবর আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম। এই পদক্ষেপটি নিশ্চিতভাবেই মুসলিমদের কাছে আল আকসার পবিত্র মর্যাদার উপর সরাসরি আঘাত হিসাবে দেখা হচ্ছে। আগামী দিনে এই ঘটনার কারণে উত্তেজনা আরও বাড়বে, এটা লিখে রাখতে পারেন। যদি এই সিদ্ধান্ত ফিরিয়ে না নেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে বাধ্য। এখন আমি আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। দর্শক, ইউরোপিয়ান ইউনিয়ন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। তারা বলছে ইসরায়েলের যেসব জিম্মি আছে তাদের তৎক্ষণাৎ মুক্তি দিতে হবে এবং যুদ্ধ বন্ধ করতে হবে। সোজা কথায় তারা বলছে যুদ্ধ এখনই থামাতে হবে এবং ইসরায়েলের জিম্মিদের ছেড়ে দিতে হবে। তবে এখানে একটি বড় প্রশ্ন রয়ে যাচ্ছে, যদি এই শর্ত হয় যে আগে জিম্মিদের ছাড়া হবে তারপর যুদ্ধ থামবে, তাহলে বিষয়টা সেখানেই আটকে যাবে। কেন? কারণ গাজার যেসব রেজিস্ট্যান্স মুভমেন্ট রয়েছে তারা এই বিষয়ে অনিরাপত্তায় ভুগছে, দ্বিধায় আছে। তারা নিশ্চিত নয় যে জিম্মিদের ছেড়ে দিলে সত্যিই কি যুদ্ধ থামবে। চলুন এবার আরেকটা গুরুত্বপূর্ণ খবরে আসি। দর্শক, WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যা জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা, তারা গাজায় প্রথম মেডিকেল সাহায্য পাঠিয়েছে। আর এই সাহায্য এসেছে আজ 27শে জুন। আর মনে রাখবেন, এই মেডিকেল সাহায্য গাজায় পৌঁছেছে প্রায় 3 মাস পরে, অর্থাৎ মার্চের 2 তারিখের পর থেকে এতদিন কোনো মেডিকেল সহায়তা গাজায় ঢোকেনি। এতদিন পর প্রায় 2.5 মাস পরে জরুরি ওষুধপত্র ও চিকিৎসা সামগ্রী গাজায় পৌঁছেছে। এই সাহায্যে কি ছিল জানেন? দর্শক, মোট 9টি ট্রাক ভরে সহায়তা পাঠানো হয়েছে। WHO এর চিফ নিজে বলেছেন যে এটা সমুদ্রে একটা বিন্দুর মতো, মানে গাজার প্রয়োজনের তুলনায় এটা একেবারে নগণ্য। এই ট্রাকগুলোতে বড় বড় কন্টেনার এসেছে, যার মধ্যে রেফ্রিজারেটরও ছিল, কারণ এতে প্লাজমা এবং ব্লাড ইউনিটস রয়েছে। এইসব প্লাজমা ও রক্ত ইউনিট প্রতিদিন গাজায় যেসব মানুষ আহত হচ্ছে তাদের চিকিৎসার জন্য। তবে এতে কোনো খাবার বা রেশন পাঠানো হয়নি। আর একটা বড় খবর হলো, যখন এই মেডিকেল সাহায্য গাজায় পৌঁছেছে তখন কোনো লুটপাট হয়নি, কোনো বিশৃঙ্খলা হয়নি, সাহায্য শান্তিপূর্ণভাবে পৌঁছে গেছে। অন্যদিকে পশ্চিম তীর থেকে পরিচালিত ফিলিস্তিন কর্তৃপক্ষ জানাচ্ছে যে অনেকগুলো সহায়তা বহনকারী ট্রাক বৃহস্পতিবার উত্তর গাজার গুদামে পৌঁছেছে। এই ট্রাকগুলো এখনও গাজার সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি, বরং গুদামেই আটকে আছে, কারণ এই সহায়তা বিতরণ করবে GHF অর্থাৎ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন, যেটা ইসরায়েল ও আমেরিকা মিলে তৈরি করেছে গাজায় রেশন বিতরণের জন্য। ইসরায়েলি সংবাদ মাধ্যম বিষয়টি এমনভাবে উপস্থাপন করছে যেন সহায়তা পৌঁছে গেছে, কিন্তু বাস্তবতা হলো গুদামে পৌঁছানো মানেই মানুষের হাতে পৌঁছানো নয়। এই দুটো জিনিস এক নয়। এই ব্যাপারটি নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন স্টেট অফ প্যালেস্টাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা 2টি ছবি শেয়ার করেছে, যাতে দেখা যাচ্ছে সহায়তার ট্রাকগুলো উত্তর গাজার গোদামে পৌঁছেছে। এছাড়াও একটি পত্রিকার হেডলাইনে বলা হয়েছে সৌদি আরব ফিলিস্তিনের সহায়তার জন্য $30 মিলিয়ন দিয়েছে। তবে এই অর্থ গাজার সরাসরি সহায়তার জন্য নয়,
এই অর্থ মূলত ফিলিস্তিনের ভিতর যেসব ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মচারীরা কাজ করছেন তাদের বেতন, ওষুধপত্র ও মেডিকেল সরঞ্জামের জন্য বরাদ্দ। অনেকের বেতন আটকে ছিল বহুদিন ধরে, তাদের জন্যই এই সহায়তা। আর গত কয়েক বছরে সৌদি আরব ফিলিস্তিনের জন্য মোট $5.3 বিলিয়ন ব্যয় করেছে, এটা এই প্রতিবেদনেই জানানো হচ্ছে। এবার চলুন ইরানের খবরের দিকে। দর্শক, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাহেব ইসরায়েলের টার্গেটে ছিলেন। তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এই বিষয়টি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট নিজেই স্বীকার করছে। তিনি বলছে, আমরা প্রায় সফল হয়েই গিয়েছিলাম, শুধু একটুখানি সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছে। তিনি আরও জানাচ্ছেন, যখনই আমরা আঘাত আনার পরিকল্পনা করেছিলাম ঠিক তখনই সেই সময়ই খামেনি আন্ডারগ্রাউন্ডে চলে যান। যদি তিনি মাটির উপরে থাকতেন তাহলে আমরা তাকে নিশ্চয়ই হত্যা করতাম। সুতরাং ভাবুন কতটা বিপজ্জনক পরিকল্পনা করেছিল তারা। কিন্তু এরই মধ্যে একটা বড় ইতিবাচক দিক হলো ইরানিদের মনোবল কতটা দৃঢ় সেটা এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। এদিকে ইরানের নূর নিউজ জানিয়েছে যে সাউথ পার্টস রিফাইনারি, যেটা ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার একটি ড্যামেজ ইউনিট আবারও চালু করা হয়েছে। সেই রিফাইনারির যে কাজ সেটা শুরু হয়েছে এবং তেল শোধন সেটাও আবার শুরু হয়েছে। তাই এই ঘটনাটি প্রমাণ করে যে যদি মনোবল থাকে তাহলে কোনো প্রতিকূলই আপনাকে থামাতে পারে না। মাত্র 2-3 দিন আগে যুদ্ধবিরতি হয়েছে আর এর মধ্যেই তারা আবার পুরোপুরি ইউনিট চালু করে ফেলেছে। এটা সত্যি চমকপ্রদ ব্যাপার। হতে পারে হামলায় বড় ক্ষয়ক্ষতি হয়নি, তবুও এত তাড়াতাড়ি একটি রিফাইনারি ইউনিটকে ঠিক করে ফেলা এটা মোটেও সহজ কাজ নয়। ইরান স্বীকার করেছে যে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। ব্যারানের এই প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি বৃহস্পতিবার রাতে ইরানের একটি নিউক্লিয়ার সাইটে ইসরায়েলের হামলার প্রসঙ্গে বলছেন, আমরা এখনও পুরোপুরি হিসাব করে উঠিনি, হিসাব করছি, তথ্য সংগ্রহ করছি, যেন বোঝা যায় যে আসলে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি হামলায়। কিন্তু এতটুকু নিশ্চিত যে ক্ষতি অনেক বড় হয়েছে, এটা ইরান বলছে। এই কথা তিনি ইরানের রাষ্ট্রীয় টিভি REIB-তে একটি সাক্ষাৎকারে বলেছেন। অর্থাৎ ইরান সাহসিকতার সঙ্গে স্বীকার করছে তারা কতটা ক্ষয়ক্ষতির মুখোমুখি পড়েছে। অন্যদিকে AFPর এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরান থেকে ইসরায়েলে যে পাল্টা হামলা হয়েছে তা ইসরায়েলের সেন্সরশিপের কারণে আসলে কতটা ক্ষতি হয়েছে সেটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না। কারণ ইসরায়েলের সরকার এবং সেনাবাহিনী সংবাদ মাধ্যমে কঠোর সেন্সরশিপ চালু রেখেছে। মিডিয়াকে বলা হয়েছে ক্ষতির পরিমাণ প্রকাশ করা যাবে না। হ্যাঁ, কিছু ভবন ধ্বংস হওয়ার ছবি আমরা দেখেছি, বাইরে এসেছে, কারণ সেগুলো আর লোকানো যায়নি। কিন্তু যেসব হামলা সরাসরি সামরিক ঘাঁটিতে হয়েছে সেগুলোর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা একেবারেই কঠিন। আমি নিজে ইসরায়েল চ্যানেল 12-এর রিপোর্ট দেখছিলাম। তাদের একজন উপস্থাপক নিজেই বলছিলেন, আমাদের ক্যামেরা ওই সামরিক ঘাঁটিগুলোর কাছে যাওয়ার অনুমতি পাচ্ছে না। কিন্তু ক্ষতি হয়েছে এটা নিশ্চিত। এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী 12 দিনে ইরানের মোট 50টি মিসাইল ইসরায়েলে আঘাত এনেছে এবং বলা হয়েছে খুব বেশি ক্ষতি হয়েছে, কিন্তু সেটা লুকিয়ে রাখা হচ্ছে। এদিকে রাজেব তাইয়েব এরদোগান খুবই চিন্তিত এখন। তিনি বলছেন S-400 এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট নয়, রাশিয়ার S-400। কেন বলছে এই কথা? কারণ এই সিস্টেম আমাদের শত্রুর মিসাইল থেকে বাঁচাতে পারবে না, তাই আমাদের এর থেকেও আধুনিক কোনো ব্যবস্থা নিতে হবে। তুরস্ক এখন নিজের স্টিল ডোম তৈরির কাজ করছে, যাতে তারা একটি মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স গড়ে তুলতে পারে যা শত্রুর মিসাইল আটকাতে পারবে। এরদোয়ান বলছেন, বর্তমান পরিস্থিতি আর সাম্প্রতিক যুদ্ধগুলোতে আমরা দেখেছি ইসরায়েলের ডিফেন্স সিস্টেম, এমনকি যেটা আমেরিকার প্রযুক্তি সহ সবই ব্যর্থ হয়েছে। তারা ইরানের মিসাইল আটকাতে পারেনি। তিনি আরও বলছেন, ভবিষ্যতে যদি ইরান বা অন্য কেউ আমাদের উপরে মিসাইল ছোড়ে তাহলে এগুলো আটকানো সম্ভব হবে না, কারণ মিসাইলগুলো এখন অনেক আধুনিক,
তাই আমাদেরও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম লাগবে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন, কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সকলকে।